তোমার কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। তো এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী কী প্রশ্ন আসে, আমি যেহেতু তোমাদের একাডেমিক যখন এই ক্লাসটা নিছিলাম আশা করি ওখানে ডিটেলস আলোচনা করছিলাম, কিন্তু এখন তো আজকে একদিনে একটা অধ্যায় শেষ করবো, তো এই কারণে ডিটেলস আলোচনা সম্ভব না। জাস্ট তোমাদের শুরুর দিকের কিছু কিছু লাইন দাগাই দেয়, এগুলো দাগানো শুরু করো এবং যেখানে ট্রিক্স দেওয়ার বা বুঝাই দেওয়ার সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই যে ওয়ার্ল্ড ফুড তোমার যে সামিট, তো এই যে বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন, এটা তোমার কি আয়োজন করছিল? WHO কর্তৃক আয়োজিত। এটুকু রিডিং দেওয়ার মতো, এগুলো তেমন আসার মতো না। আর এখন তো তোমার সংজ্ঞা আসবে না, সংজ্ঞা পুরো টাইম নষ্ট করার দরকার নেই। এরপরে আসি তিনটি নীতির উপর ভিত্তি করা তোমার খাদ্য নিরাপত্তাটা প্রতিষ্ঠিত হয়। তোমার পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি থাকা লাগবে, তোমার খাদ্য গ্রহণের সামর্থ্য থাকা লাগবে, প্লাস খাদ্যের সঠিক ব্যবহারটা থাকা লাগবে। তিনটা এই অধ্যায় দেখবে যতগুলো বৈশিষ্ট্য আছে বেশিরভাগই তিন তিন হবে, তাহলে দেখবে তিনটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই যে সেডিংগুলো পড়বা এখান থেকে, এখন কথা হলো তোমরা অ্যাডমিশন লেভেলে আসো, তোমরা এখন একাডেমিকের মতো এরকম রিডিং সব কিছু পড়তে যাবে না। তাহলে হবে কি, তোমাদের সময়টাও বাঁচবে, প্লাস তোমরা হিউজ পরিমাণ পড়াটা বারবার পড়তে পারবা। তাহলে এখন তুমি সব পড়ার থেকে বেটার তুমি যেটুকু পড়ো বারবার পড়ো, তাহলে যতটুকু যতবার তুমি রিভিশন দিতে পারবা ওই পড়াটা তোমার তত তাড়াতাড়ি তুমি মনে করতে পারবা। এখন যদি জাস্ট খুব ভালো করে এত ধরো রিডিং পড়ে গেলে দেখা গেছে এই যে পড়াটা মনে করা অল্প সময়ের মধ্যে দাগানো এইগুলো কিন্তু আসে না তখন। এখানে এখন অল্প পড়াটা দরকার, পরীক্ষার আগে কোনো একটা পরীক্ষা নেওয়ার আগে তুমি দরকার দুইবারে রিভিশন দাও, টেক্সট বুক দুইবার রিভিশন দাও, দিয়ে তারপরে কোশ্চেন সলভ করো পাশাপাশি। তো কথা হলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ব্রেনে তত বেশি ওইটা সহজে আর কি দীর্ঘস্থায়ী হবে। এখান থেকে এরপরে আর কি কি পড়বো, এখান থেকে দেখো এই যে সারগুলো আছে, অর্থাৎ তোমার যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেগুলো তো উদ্ভিদের বৃদ্ধির আর ফুল ফল ধারণের জন্য তোমার প্রয়োজনীয়। তো এই উপাদানগুলো সমৃদ্ধ যে যৌগ, সেই যৌগগুলোকে আমরা রাসায়নিক সার নামে চিনি। তো রাসায়নিক সারগুলোর মধ্যে কি কি আছে দেখো, নাইট্রোজেন যুক্ত আছে তোমার ইউরিয়া, তাহলে এখানে মাথায় রেখো ইউরিয়াটা কেমন, নাইট্রোজেন যুক্ত। অ্যামোনিয়াম নাইট্রেট, তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো হলো উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। তাহলে নাইট্রোজেন যুক্ত সার কি করে, উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করে। ফসফরাস যুক্ত সার, তো ফসফরাস যুক্ত সারের মধ্যে আছে টিএসপি, ট্রিপল সুগার ফসফেট, তারপরে মোনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, তারপরে ডাই অ্যামোনিয়াম ফসফেট ড্যাপ। এই জাস্ট সংক্ষিপ্ত নামগুলো মাথায় রেখে, ডাই অ্যামোনিয়াম ফসফেট সংক্ষিপ্তটা মনে রাখলে হচ্ছে টিএসপি ড্যাপ। তো এই ড্যাপের আবার সংকেত দেওয়া আছে দেখো, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এইগুলো এই সারগুলোর নাম পড়ো কোনটার ক্ষেত্রে। তো যদি সংকেত দেওয়া থাকে তাহলে তো তুমি সংকেতের মধ্যে ফসফরাস দেখেই বুঝতে পারছো এটা ফসফরাস যুক্ত সার, এখানে নাইট্রোজেন দেখেই বুঝতে পারছো এটা নাইট্রোজেন যুক্ত সার। এভাবে তো এমনিতেই খুব বেশি মুখস্থ করার দরকার নাই। এবং এরপরে আছে দেখো পটাশিয়াম যুক্ত যে সার, অর্থাৎ মিউরেট অফ পটাশ। তো মিউরেট অফ পটাশের সংকেত কি, পটাশিয়াম ক্লোরাইড, মাথায় রেখো মিউরেট অফ পটাশের সংকেত পটাশিয়াম ক্লোরাইড। এরপরে পটাশিয়াম নাইট্রেট, এগুলো হলো পটাশিয়াম যুক্ত সার। আর এই পটাশিয়াম যুক্ত সার কি করে, উদ্ভিদের ফুল ফল ধারণের জন্য সহায়ক। তোমরা যখন উদ্ভিদ সাহিত্য অধ্যায় পড়বা তখন দেখবে ওইখানে তোমার কি আছে, তোমার উদ্ভিদের ফুল ফল ধারণের জন্য দায়ী কে দেওয়া আছে, বলো কি পড়ছো? পটাশিয়াম। ওখানেও পটাশিয়াম ছিল? না, ওখানে কি একটা ওখানে ফুল ফল ধারণের জন্য তো পটাশিয়াম ছিল না কখনোই, ওখানে ছিল ফসফরাস, কিন্তু এখানে আছে পটাশিয়াম, পটাশিয়াম যুক্ত সার। এখন আমার কথা হলো ওটা হলো মৌল হিসেবে ছিল, ওটার ক্ষেত্রে ছিল তোমার মৌল হিসেবে, আর এটার ক্ষেত্রে তোমার সার হিসেবে, মাথায় রেখো। এটা হলো পটাশিয়াম যুক্ত সার, তোমার ফুল ফল ধারণের জন্য সহায়ক। এরপরে যদি আসি তোমার এখান থেকে আর কিছু পড়তে হবে না এফএস থেকে, জাস্ট এইখানে যে টক্সিন আছে তোমার কই সেটা, এই টক্সিন যখন তোমার দেখা যাচ্ছে, এই টক্সিন যখন খাদ্যে মিশ্রিত হয় তখন দেখা যাচ্ছে ফুড পয়জনিং হয়। টক্সিন হলো তোমার বিষাক্ত উপাদান, মানে যে যখন তোমার কোনো একটা খাদ্যে দেখা যাচ্ছে ছত্রাক বা জীবাণু যখন জন্মায় তখন দেখা যাচ্ছে ওদের দেহ থেকে কিছু উৎসেচক নির্গত হয় বা ওদের দেহ থেকে কিছু বর্জ্য নির্গত হয়, তো সেগুলো দেখা যাচ্ছে বিষাক্ত পদার্থ হয়, তো সেগুলোকে টক্সিন বলে। আর এই টক্সিন কি করে, স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। টক্সিন কি করে, স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, মাথায় রেখো টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এরপরে ক্যালসিয়াম কার্বনাইড মানে কার্বাইড গুঁড়া ফরমালিন দ্রবণ পচন রোধক হিসেবে আমাদের কি ব্যবহার করে, এগুলো তো তোমরা জানোই। তো এখানে কয়েকটা লাইন পড়বে, এছাড়া তেমন কিছু পড়া নেই। এরপরে যদি আসি
কয়েকটা জিনিস, খাদ্যবস্তুতে পানির উপস্থিতি এবং 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং এদের উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা। তাহলে তোমার খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য তোমার কি কি দরকার হচ্ছে? একটা হলো পানির উপস্থিতি থাকা লাগছে, আর তাপমাত্রা কত? 30 থেকে 45। ব্যাকটেরিয়া 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগছে। মাথায় রেখো, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যদি আসি, খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। তাহলে দেখো সবগুলো কিন্তু তিন আসছে। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ কয়টা? তিনটা। কি কি? জীবাণু দ্বারা নষ্ট হতে পারে, অর্থাৎ তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, এগুলো পচন দ্বারা তোমার নষ্ট হতে পারে, বা তোমার এনজাইমের কারণে। তোমরা জাস্ট এই জীবাণু, এনজাইম, ধাতব এই ওয়ার্ডগুলো গোল করবা, তাহলে তোমার মানে যখন তুমি দ্রুত রিভিশন দেবা তখন এই ওয়ার্ডগুলো চোখের মধ্যে দ্রুত যাবে। আর এনজাইমের মধ্যে দেখা যাচ্ছে এনজাইম বা তোমার উৎসেচকের প্রভাবে দেখা যাচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর যখন রাসায়নিক জারণ বিজারণ হয় তখন দেখা যাচ্ছে জারণ বা বিজারণ ঘটে, তখন দেখা যাচ্ছে তোমার খাদ্যবস্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আছে ধাতব আয়নের প্রভাবে তৈল যে চর্বিযুক্ত খাদ্যবস্তুর জারণ বিজারণ ক্রিয়া। তো এখানে কিন্তু মাথায় রেখে, কিন্তু ধাতব আয়নের প্রভাব, এখানে কিন্তু অধাতব আয়ন নাই, ধাতব আয়নের প্রভাবে কিন্তু মাথায় রেখো। তো ধাতু ইউজ হবে কিন্তু এখানে। এরপরে দেখো এখানে আছে ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট কোনগুলো আছে দেখো? Fe2+, Fe3+, অর্থাৎ ফেরাস ফেরিক আয়ন, আর তোমার কিউপ্রিক আয়ন আছে কপার 2+, আর কোবাল্ট 3+। এগুলো হলো তোমার ধাতব আয়ন। এগুলো হলো খাদ্যবস্তুর পচনে ব্যবহৃত হচ্ছে। তার যদি নিচের কোনটি ট্রেস এলিমেন্ট নয়, এখান থেকে যদি এমসিকিউ দেয়, এটা কিন্তু মাথায় রেখো। আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এরপরে যদি আসি, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস, অর্থাৎ তোমার খাদ্যকে দীর্ঘদিন ভালো রাখার জন্য আর কি এই ফুড প্রিজারভেটিভস বা এই সংরক্ষকগুলো ব্যবহার করা হয়, তবে অবশ্যই সীমিত পরিমাণে বা সঠিক পরিমাণে ব্যবহার করা হবে, তা নাহলে কিন্তু আবার এটা তোমার জন্য বিষক্রিয়া সৃষ্টি করবে। তো এক্ষেত্রে এই যে তোমার ফুড প্রিজারভেটিভস, এটা মূলত তোমার দুই শ্রেণীতে ভাগ করা হয়। এটা কিন্তু দুই শ্রেণী ফুড প্রিজারভেটিভস, অর্থাৎ একটা হলো তোমার প্রাকৃতিকভাবে যেটা সৃষ্টি করছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর কিছু কিছু জিনিস যেগুলো আমরা মানে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল। তো এই হলো দুইটা। আর এবং এরপরে আছে দেখো যে সংরক্ষণ প্রক্রিয়া, খাদ্যবস্তুর সংরক্ষণ প্রক্রিয়ায় তোমার তিনটা জিনিস করা যায়। একটা হলো শুষ্ককরণ করতে পারি, একটা হলো তোমার খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে তোমার দেখা যাচ্ছে সংরক্ষণ করতে পারি। শুষ্ককরণ বলতে কি বোঝায়? তোমার ওই যে রোদে শুকায় না, যেমন শুটকি মাছ। আর এটা হলো যে নিম্ন তাপমাত্রায় বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছ, ফ্রিজিং করা, এটাতেও আমি সংরক্ষণ করতে পারি। আরও একটা 3 নম্বর আছে তোমার প্রিজারভেটিভস, এখানে তোমরা 3 দিয়ে লিখে নিতে পারো প্রিজারভেটিভস। এই তিনটা প্রক্রিয়া আমরা দেখা যাচ্ছে খাদ্যবস্তুর সংরক্ষণ করতে পারি। এরপরে আসি খাদ্যবস্তুর শুষ্ককরণ পদ্ধতি। তো শুষ্ককরণ পদ্ধতি দিয়ে কোনটুকু পড়বে? এই যে ওয়াটার অ্যাক্টিভিটি আছে, পানি সক্রিয়তা, এর সংজ্ঞাটা পড়তে পারো। অর্থাৎ তোমার নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা যে পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশের যে জলীয় বাষ্পের পরিমাণ, সেই দুটোর অনুপাত। খাদ্যবস্তুতে যে জলীয় বাষ্প বা পানি আছে, আর তার চারি সাইডের যে বায়ু বা বাতাস, ওখানে যে জলীয় বাষ্প বা পানি আছে, সেই দুটোর অনুপাতকে বলা হয় পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি। এই পানি সক্রিয়তার যে এই মানটা আছে এখানে, এইটুকু পুরোটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ পানি সক্রিয়তার মান মূলত হয় কত? 0 থেকে 1-এর মধ্যে ধরা হয়। পানি সক্রিয়তার মান 0 থেকে 1-এর মধ্যে ধরা হয় যখন দেখা যাচ্ছে পানি বাষ্পবিহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তু থাকে, অর্থাৎ যখন তুমি শুকাই ফেলাচ্ছ কোনো বস্তু, তখন দেখা যাচ্ছে এই পানি সক্রিয়তা বা এডাব্লিউ এর মান কত? 0। তুমি শুকাই ফেলাচ্ছ তো কি ওখানে গিয়ে কোনো পানি থাকছে না, তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার পানি সক্রিয়তার মানটা তখন 0, সম্পূর্ণ শুষ্ক। এখানে কোন আটটা গোল করবা? এই সম্পূর্ণ শুষ্ক আটটা গোল করবা, এর এডাব্লিউ এর মানটা 0। এসব দেখায়নি, আমি যে যে ওয়ার্ডগুলো বলবো সবগুলো দাগাবা, কথা হলো এটাই। আমি দাগাতে বলছি কি না বলছি, আমার মুখ দিয়ে যে ওয়ার্ডগুলো তুমি তো বলছি আমি বারবার এখান থেকে, সেই ওয়ার্ডগুলো সব দাগায় ফেলবা। এরপরে যদি আসি তোমার, যখন দেখা যাচ্ছে এই এডাব্লিউ মান 0 হয়ে যায়, তখন দেখা যাচ্ছে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এগুলো কিন্তু জন্মাতে পারে না। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা শুটকি মাছ করছি বা শুকাচ্ছি, খাদ্যবস্তু শুষ্ককরণ করেও যে মানে সংরক্ষণ করতে পারছি, এই কারণে যখন এর মধ্যে পানি সক্রিয় মানে যে পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটির মান বা এডাব্লিউ এর মানটা 0 হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে কিছুই জন্মাতে পারছে না। এরপরে দেখা যাচ্ছে খাদ্যবস্তুতে যখন তোমার ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক তোমার এডাব্লিউ এর মান কত? 0.90 এর চেয়ে বেশি। যখন এই এডাব্লিউ এর মান 0.90 এর চেয়ে বেশি হবে, তখন সেটা ব্যাকটেরিয়া জন্মাবে সেখানে। যদি তোমার 0.88 এর বেশি হয়ে যায়, তাহলে সেখানে তোমার ইস্ট জন্মাবে, মানে ইস্ট জন্মানোর জন্য আর কি সহায়ক। এরপরে যদি এখানে এর মানটা কত হয়? 0.80 এর বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে এখানে ছত্রাক জন্মাবে। তো তোমরা এই জিনিসটা 22 দিয়ে মনে রাখবা।
ম্যাচ দিয়ে মনে রাখবে, অর্থাৎ তোমার তোমার ব্যাকটেরিয়া প্রথম দিয়ে মনে রাখবে, ব্যাকটেরিয়া এটা সবচেয়ে বেশি 0.90, এরপরে দিয়ে তোমার ইস্টের জন্য 0.88, এরপরে দেখবে দিয়ে হলো তোমার এখানে 0.80 ছত্রাকের জন্য। তাহলে 90, 88 আর 80, এটা জিনিস মাথায় রাখবো এখান থেকে। আর এবং এখানে একটা জিনিস সর্বশেষ বলা আছে যে তোমার খাদ্য কৌটাজাতকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে পানি সক্রিয়তার মান 0.6 কম রাখা হয়, অর্থাৎ 0.6 কম, কিন্তু মাথায় রেখো এরকম লেস দেন 0.6। এই এর মধ্যে তখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না। আর আমরা রোদে শুকাই, যে কিসমিস করি, আঙ্গুরকে শুকাই, তারপর মাছকে শুকিয়ে শুটকি করি, এগুলো তো বুঝতে পারছো। এরপরে আসে কেস হার্ডেনিং, অর্থাৎ হার্ডিং কথা আসছে, হার্ড মানে কি শক্ত, মনে রাখবা, অর্থাৎ আমি কি এখানে শুকিয়ে ফেলছি, শুকিয়ে শক্ত করে ফেলছি, অর্থাৎ তুই মনে রাখবে এই ওয়ার্ডটা দিয়ে কেস হার্ডেনিং বলতে বোঝায় তুই যে খাদ্য যে শুকাই ফেলাচ্ছ, অর্থাৎ এখানে যে মানে তোমার দেখা যাচ্ছে যে যখন সূর্যের তাপে তুমি শুকাচ্ছ প্রখরের তাপে, তখন দেখা যাচ্ছে ওর ভিতরে আর কি তখন আর জলীয় বাষ্প পরিবেশ থেকে ঢুকতে পারে না, যার ফলে দেখা যাচ্ছে ওটা শক্ত হয়ে যাচ্ছে। এই কারণে ওই অংশটাকে আমরা বলছি, প্রক্রিয়াটাকে বলছি কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং প্রক্রিয়ায় তোমার দেখা যাচ্ছে এই সময় দেখা যাচ্ছে খাদ্যের আয়তন সংকুচিত হয়। আয়তন কেন সংকুচিত হচ্ছে? যখন তুমি আঙ্গুর ছিল, আঙ্গুর তো টসটসে ছিল, এটা যখন শুকাচ্ছ তখন কি শুকাই চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কিসমিস হয়ে যাচ্ছে। তো এই কারণে এখানে দেখা যাচ্ছে কি আয়তনটা কমে যাচ্ছে, আয়তন সংকুচিত হচ্ছে, কারণ কি ওর মধ্যে থেকে পানিগুলো বের করে দেওয়া হয়েছে। তো তাহলে কেস হার্ডেনিং এর উদাহরণ কোনটা? কিসমিস, শুটকি, এগুলো হলো কেস হার্ডেনিং এর উদাহরণ। কেস হার্ডেনিং মনে রাখবা তোমার, এটা হলো শুটকি বাস মানে শুকানো আর কি। আর এরপরে যদি আসি খাদ্যবস্তু শীতলীকরণ প্রসেস, এই সব কিছু কিন্তু সব লাইন কিন্তু আমি পড়তে বলছি না, এর ভিতরে কিন্তু এই দাগানো লাইনগুলো পড়লে এনাফ। তো তোমার শীতলীকরণ পদ্ধতির ক্ষেত্রে ফ্রিজিং বা শীতলীকরণ আর ডিপ ফ্রিজিং বা হিমায়ন। তো ফ্রিজিং বা শীতলীকরণের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় তুমি রাখবা, তখন দেখা যাচ্ছে যখন তুমি ফ্রিজে রাখছো তখন এটাকে আমরা বলছি ফ্রিজিং বা শীতলীকরণ। কত? 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর ডিপ ফ্রিজিং এর মধ্যে তাপমাত্রা কত? -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডিপ ফ্রিজিং। তোমার ফ্রিজের যেমন তোমার কারো দেখা যাচ্ছে উপরে একটা ডিপ ফ্রিজ থাকে বা নিচেরটা থাকে কারো, আর একটা নর্মাল থাকে। তো ওই যে নর্মাল সেটা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর যখন তোমার ডিপ ফ্রিজিং এটা দেখা যাচ্ছে -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস। তো এই ডিপ ফ্রিজিং অবস্থায় দেখা যাচ্ছে তোমার ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে। তো ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হওয়ার জন্য তোমার ফ্রিজিং তাপমাত্রা কত? -5 থেকে -10, মাথায় রেখো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো এখানে ব্যাকটেরিয়াটা গোল করে ফেলবা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার যে ব্যাকটেরিয়া ডিপ ফ্রিজিং অবস্থায় ব্যাকটেরিয়া দেখাচ্ছে -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় পড়ে। হয়ে গেল। এরপরে যদি আসি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, তো প্রাকৃতিক আর কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, তো এর মধ্যে আসি প্রথমে প্রাকৃতিক। তো প্রাকৃতিক থেকে আমাদের যে প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত আমাদের, অর্থাৎ তোমার যে আমাদের যে লবণ আছে, আমরা সব লবণ পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, চিনি, তোমার বিভিন্ন মশলা জাতীয় বস্তু যেমন হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল, এগুলো সবগুলোই কিন্তু প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। উদাহরণগুলো পড়তে হবে। এবং এরপরে দেখো হলুদ হলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট একটু পরে আমরা ডিটেলস পড়বো। তো অ্যান্টিঅক্সিডেন্ট দেখা যাচ্ছে কী করে? তোমার পচনে বাধা দেয়, তারপরে দেখা যাচ্ছে খাদ্যবস্তু তোমার কি পানি শোষণ রোধ পায় আর কি। মানে এখানে দেখা যাচ্ছে তোমার আবার খাদ্য লবণের ক্ষেত্রে যদি দেখো তোমার তোমার বস্তুর পানি শোষণ রোধ করে। আর তোমার এখানে আর একটা কথা বলা আছে সরিষার তেল কি করে? তোমার মানে ব্যাকটেরিয়াকে খাদ্যবস্তুর সংস্পর্শ থেকে দূরে রাখে। এই কয়েকটা মানে বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম কাজ করছে হলো। এরপরে আসি খাদ্য লবণ, কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে। তো খাদ্য লবণ দিয়ে যখন তুমি সংরক্ষণ করবা তখন সেটাকে বলা হলো কিউরিং। খাদ্য লবণ দিয়ে যখন তুমি সংরক্ষণ করবা তখন সেটাকে বলবো কিউরিং, মাথায় রেখো। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, তো ক্লোরাইড দূষণ করতে ক আসে না, তাহলে মনে রাখবে কিউরিং। খাদ্যবস্তু আমি যখন সোডিয়াম ক্লোরাইড দিয়ে সংরক্ষণ করব বা এর দ্রবণ দিয়ে গাঢ় দ্রবণ দিয়ে সংরক্ষণ করব তখন এই প্রক্রিয়াটার নাম হলো কিউরিং। এক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা যে পানিটাকে শোষণ করে নেয়, যার ফলে ওখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তো আর একটা কথা বলা আছে দেখো, মাছ, মাংস, কাঁচা ফল, সবজি এগুলো কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। উদাহরণগুলো পড়বা। এবং এইখানে যে আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ ব্যবহার করব, এই দ্রবণটা কেমন গাঢ়ত্ব হবে? 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড থাকবে। 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড থাকবে।
আর এর অধিক যদি গাঢ় দ্রবণ ইউজ করো তাহলে 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইড থাকবে। অর্থাৎ তুমি যদি মানে একটা পাত্রে যদি 100 গ্রাম ধরো পানি নাও তাহলে সেখানে দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকতে হবে 20 গ্রাম বা 15 গ্রাম, এরকম দ্রবণ। তো এই হলো বিষয়। অর্থাৎ তুমি টোটাল বস্তু জানিবে, তার মধ্যে 15 থেকে 20% তোমার গাঢ় লবণ ইউজ করা লাগবে। তো এই হলো বিষয়। এরপরে যদি ইউজ করি এখান থেকে তেমন কিছু করতে হবে না। আর এই সরিষার তেল দিয়ে আমরা তো আচার সংরক্ষণ করতাম, এগুলো জানি। এরপরে এই যে শেষের লাইনটা পড়বা এখান থেকে, যে চিনির সিরাপ। চিনির সিরাপ বলতে তোমার বোঝাচ্ছে 65 থেকে 70% চিনির দ্রবণ। সিরাপ লিখতে কি দন্তস্ব আসে না, 70 লিখতে দেখো দন্তস্ব আসে, অর্থাৎ 70% চলে যাবে। যখন সিরাপ বলবে তখন 70%, অর্থাৎ 65 থেকে 70% চিনির দ্রবণ হয়ে যাবে। আর তোমার এই যে অবিস্রবণ প্রক্রিয়া বা অসমোসিস প্রক্রিয়ায় তোমার এই পানিটা শোষণ করে নেয়। এটা বলবা কোন প্রক্রিয়ায়, অসমোসিস প্রক্রিয়ায় শোষণ করে। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল, মাথায় রেখো। এরপরে যদি আসি ভিনেগার। ভিনেগার বলতে বোঝায় 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। অবশ্যই এই 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড তোমার লঘু হওয়া লাগে। আর এখানে যদি আসি তোমার আচার তৈরির ক্ষেত্রে আর কিছু করা লাগবে না। এই যে আচার তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হলো পিকলিং। আচার তৈরির প্রক্রিয়াকে বলা হয় পিকলিং, মাথায় রেখো। আর এখান থেকে আর কিছু না। এরপরে যদি আসি যে তোমার খাদ্য সংরক্ষক, যেগুলো তোমার কেমিক্যাল বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা জানবো। আমরা মানে প্রাকৃতিকগুলো পড়ে ফেলছি, এবার আমরা কৃত্রিমটা পড়বো। তো কৃত্রিমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এগুলো কি করবে, খাদ্যবস্তুর পচন রোধ করবে, এবং এখানে আমরা অবশ্যই এটাকে আমরা অল্প মাত্রায় ব্যবহার করব। এটাও দেখো আন্তর্জাতিকভাবে যে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, এটা কিন্তু তিনটা শ্রেণীভুক্ত মূলত। আন্তর্জাতিকভাবে যে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভ 3টা শ্রেণীভুক্ত। এর মধ্যে কী কী আছে, অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর কিলেটিং এজেন্ট আছে। এটা নাম কিন্তু পড়ে ফেলবা, অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, আর কিলেটিং এজেন্ট। তো প্রথমেই আসে তোমার অ্যান্টিমাইক্রোবায়াল। তো অ্যান্টিমাইক্রোবায়াল দেখা যাচ্ছে এগুলো কী করে, তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এগুলোর তোমার বৃদ্ধিটা প্রতিহত করে। এবং দেখা যাচ্ছে তোমার কোনো যদি ইস্ট মোল্ড থাকে তাহলে দেখা যাচ্ছে তার কোষের যে মেমব্রেনটা থাকে সেটা ফাটিয়ে দেয়, দিয়ে দেখা যাচ্ছে এনজাইমের ওটা আর ক্রিয়া করতে পারে না। তো এইসব প্রিজারভেটিভস মূলত অম্লধর্মী হয়। তো এর মধ্যে যে উদাহরণগুলো আছে, মানে অ্যান্টিমাইক্রোবায়ালের উদাহরণ দেখো, সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, তোমার নাইট্রেট ও নাইট্রাইট লবণ, তারপরে তোমার আছে সালফাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস বা পটাশিয়াম মেটাবাইসালফেট, এগুলা। এখানে কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাসও আছে, মাথায় রেখো। তো এটা মূলত ব্যবহার করা হয়েছে এই যে তোমার এই যে পটাশিয়াম মেটাবাইসালফেট, এখানে তোমার এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ব্যবহার করে দেওয়া হয়, মানে ডাইরেক্ট সালফার ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ব্যবহার করা হয় না। তো এ হলো বিষয়। আর এগুলো রিডিং মানে পড়ে ফেলবে, অ্যান্টিমাইক্রোবিয়াল কোনগুলো আছে রিডিং দিবা। আর এখান থেকে এই যে সোডিয়াম বেনজয়েট আছে, এটাকে বলা হলো নিরাপদ খাদ্য সংরক্ষক। এই লাইনটা তোমরা মাথায় রেখো, যে এই যে সোডিয়াম বেনজয়েট আছে বা এই সোডিয়াম বেনজয়েটকে বলা হলো নিরাপদ খাদ্য সংরক্ষক। এটা মাঝে মাঝে এমসিকিউ আসে। আর এর বয়লিং টেম্পারেচারটা একটু রিডিং দিও, 121°C, এগুলো। এরপরে যদি আসি রাসায়নিক ফুড প্রিজারভেটিভসের বৈশিষ্ট্য। তোমার রাসায়নিক ফুড প্রিজারভেটিভ কিছু বৈশিষ্ট্য আছে, দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড, এটা লবণ হয়, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো রিডিং দিও, এগুলো দরকার নাই তোমার। এরপরে যদি আসি এই যে দুইটা পিএইচ দেওয়া আছে, এই পিএইচ এর মান দুইটা ইম্পর্টেন্ট, ক্যাশে দেখা যায়। অর্থাৎ তোমার এই যে এখানে যে আমি অ্যাসিডগুলো ব্যবহার করব, এই অ্যাসিডটা যদি ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করি তাহলে আমার ভিনেগারের ক্ষেত্রে তোমার মানে পিএইচ এর মানটা কত হয়, 4.74। আর সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার 3.14। দেখি এটা কিন্তু 4.74 আর এটা কিন্তু 3.14, মাথায় রেখো। তাহলে তোমার সাইট্রিক অ্যাসিডের কত 3.14, আর ভিনেগারের ক্ষেত্রে বা ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে 4.74। এই তাম পিএইচ দুটো মাথায় রেখো। তোমার এই যে আমি যখন প্রিজারভেটিভস তৈরি করব তখন আমার এই মানে এই পিএইচটা রাখা লাগবে। এরপরে আর কিছু পড়তে হবে না এখান থেকে তেমন। এরপরে এখান থেকে যদি আসো তোমার এখানে এই যে পিএইচটা 4.5 এর নিচে থাকে, এটুকু পড়লে না।
এবং এর ব্যবহারের সর্বাধিক অনুমোদিত মাত্রা হলো 0.1 পাচ্ছেন। এটুকু পড়লে এনাফ, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এরপরে ব্যবহারগুলো পড়বা, মানে কোনটায় কোথায় ব্যবহার হচ্ছে। এই যে সোডিয়াম বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড, এর ব্যবহার কী কী আছে দেখো, চিপস, চানাচুর, বিভিন্ন সালাড, পনির, আচার, টমেটো সস, এগুলো আছে। এখানে 0.1% সোডিয়াম বেনজয়েড তোমার প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে যে শকটা আছে এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো প্রথমে আছে যে প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। তো এই যে প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটা কী করবে, এটা হলো তোমার অ্যাস্টারপ্যারাবেন নামক, দেখা যাচ্ছে তোমার কসমেটিক আর ওষুধ শিল্পে ব্যবহার করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে খাদ্য সংরক্ষণেও তোমার ব্যবহার করা হচ্ছে। কসমেটিক, ওষুধ শিল্প আর খাদ্য সংরক্ষণ, এখানে এই যে এস্টারপ্যারাবেন নামে এই যে প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটাকে ব্যবহার করা হচ্ছে। তো এই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই যে প্যারাবেন, এর কিছু সদস্য আছে, ইথাইল প্যারাবেন, মিথাইল প্যারাবেন, প্রোফাইল প্যারাবেন, বিউটাইল প্যারাবেন, এগুলো তো বুঝতে পারছো, মিথিল, প্রোবিউট, এইভাবেই আছে। আর এর অনুমোদিত মাত্রা হলো 0.1%-এর কম। তো এই যে কথা হলো, এই যে প্যারাবেন, এগুলো কি করে, এগুলো তোমার ব্রেস্ট ক্যান্সারের যে টিউমার দেখা যাচ্ছে, ব্রেস্ট ক্যান্সারের টিউমারে প্রতি গ্রাম টিস্যুতে 2 × 10⁹ গ্রাম এইসব প্যারাবেনের উপস্থিতি রয়েছে। তার মানে বুঝতে পারছো এগুলো কিন্তু ক্ষতিকর। অর্থাৎ তোমার ব্রেস্ট ক্যান্সারের টিউমারের যে প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা টিস্যুর মধ্যে এই প্যারাবেন থাকে 2 × 10⁻৯ গ্রাম। এবং দেখা যাচ্ছে এই প্যারাবেন কী করে, তোমার কৃত্রিম ইস্ট্রোজেন নামক হরমোন তৈরি করে। অর্থাৎ যেটা তোমার ইস্ট্রোজেন হরমোন কী করে, নারীদের তোমার বয়সন্ধিকাল আর তোমার যারা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন তোমরা পড়ো, নারীদের ক্ষেত্রে থাকে, ছেলেদের টেস্টোস্টেরন থাকে। তো এই যে ইস্ট্রোজেন, এটা দেখা যাচ্ছে যে কৃত্রিমভাবে একটা তৈরি করে ফেলে এই প্যারাবেনটা। এই প্যারাবেনটা যখন কৃত্রিমভাবে ইস্ট্রোজেন তৈরি করে ফেলে, তখন দেখা যাচ্ছে তোমার অগ্রিম বয়সন্ধিকাল হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে তোমার সেটা একটা ক্ষতি হচ্ছে। একইভাবে এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারও সৃষ্টি করতে পারে। এগুলো পড়বা। এরপরে যদি আসি এখান থেকে, যে ভিনেগার হলো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, আর এর মানে ব্যাকটেরিয়া দমন ক্ষমতা, এর পিএইচ 4.8 পর্যন্ত কার্যকর থাকে। তো এটুকু রিডিং দিও, এখান থেকে অত বেশি পড়তে হবে না। আর এরপরে যদি আসি তোমার, এখান থেকে কি পড়বো, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এখান থেকে এই যে 4 নম্বর পয়েন্টটা পড়ো, যে পটাশিয়াম সরবেট, এগুলো দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি, এগুলোতে ব্যবহার করা হচ্ছে। এরপরে অ্যাসিডিকের পিএইচ দেখো 4.74, এটা পড়বা। আর এর ব্যবহার মানে চাটনি, আচার, সস, এগুলোতে। ক্যালসিয়াম প্রোপানয়েট, এই প্রোপাইনিক অ্যাসিডের কে এর মান দেওয়া আছে, পিএইচ দেওয়া আছে, একটু রিডিং দিও 4.89। আর আচ্ছা, এইগুলো তোমার ছক দেওয়া আছে পরবর্তীতে, এখান থেকে এই মানগুলো না পড়লে পরবর্তীতে ছক দেওয়া আছে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.14 বলছি আগেই, এর ব্যবহারগুলো পড়বা, আচার, জেলি, ক্যান্ডি, এগুলা। এর অনুমোদিত মাত্রা আছে 200 থেকে 350 তোমার ppm পার্টস পার মিলিয়ন। এগুলো তোমাদের পরবর্তীতে একটা ছকে দেওয়া আছে, এখান থেকে পড়ে ফেললে হচ্ছে, এখান থেকে অত বেশি পড়তে হবে না। এবং এখান থেকে এই যে পড়বা, মাংসজাত যে খাদ্য সংরক্ষণে নাইট্রাইট লবণ ব্যবহার করা হয়। মনে রাখো, মাংসজাত খাদ্য সংরক্ষণে নাইট্রাইট লবণ ব্যবহার করা, এটা ইম্পর্টেন্ট। এটা যদিও ক্যান্সার সৃষ্টি করে বলে তোমার দেখা যাচ্ছে কয়েকটা দেশে নিষিদ্ধ করা হয়েছে, জার্মানি, নরওয়ে, এগুলোতে। আর সালফার ডাইঅক্সাইড গ্যাস যেটা বলছিলাম, এটা কিন্তু সরাসরি ব্যবহৃত হবে না, কারণ সালফার ডাইঅক্সাইড গ্যাস আমাদের তোমার শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। যার ফলে দেখা যাচ্ছে তোমার এটা সরাসরি ব্যবহার না করে আমরা যে পটাশিয়াম ডাইসালফাইড বা তোমার সালফাইড লবণ হিসেবে মধ্যে এটা আমরা ব্যবহার করি। এখান থেকে এইসব জিনিস, এখান থেকে তেমন কিছু পড়ার নাই। আর এরপরে যদি তুমি আসো এখানে, অ্যান্টিঅক্সিডেন্ট কি, তোমার দেখা যাচ্ছে চর্বি আর লিপিড অণু যে জারণ বিযোজনে অংশগ্রহণকারী যে অক্সিজেন অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট যে মুক্তমূলক, অর্থাৎ তোমার যে ফ্রি রেডিকেল, এই দুটো শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে রোধ করছে, রোধ করার প্রক্রিয়া হলো এই অক্সিজেন অণুটা শোষণ করে নেবে, প্লাস মানে অক্সিজেন থাকলেই সেখানে দেখা যাচ্ছে খাদ্যবস্তুর পচন হচ্ছে, প্লাস তোমার এখানে দেখা যাচ্ছে যে ফ্রি রেডিকেল থাকে, এই মুক্তমূলকগুলোকে সে শোষণ করে নিয়ে তোমার দেখা যাচ্ছে পচনটা রোধ করে। এরপরে যদি আসি, এখান থেকে তেমন কিছু নাই। এরপরে মুক্তমূলক শোষণকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো হলো ফ্রি রেডিকেল শোষণ করবে, আর অক্সিজেন শোষণকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর উদাহরণগুলো পরীক্ষা আসতে দেখা যায়। কিছু আছে যেগুলো ফ্রি রেডিকেল শোষণ করবে, অর্থাৎ ফ্রি রেডিকেল বলতে তোমরা তো পড়ছিলে যে H2 মধ্যে যখন H থাকছে, দুইটারই তোমার দেখা যাচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান সমান ছিল, তখন তারা সমভাবে বিভক্ত হয়েছিল। এর মাথায় একটা ইলেকট্রন ছিল, এর মাথায় একটা ইলেকট্রন ছিল, ফ্রি রেডিকেল।
এগুলো কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়েছিল, প্লাস আবার সামনে পড়ানো হবে, সমস্যা নেই। তো এই মুক্তমূলক যখন শোষণ করে কি কি, তোমার বিএইচে এভাবে সংক্ষেপে পড়া, বিএইচে বিএইচটি, টিবিএইচকিউ, আর আছে প্রোপাইল গ্যালেট। এগুলো হলো তোমার মুক্তমূলক শোষণকারী, অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, তোমার বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, আর মানে টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, আর প্রোফাইল গ্যালেট, এই চারটা আছে মুক্তমূলক শোষণকারী। আর অক্সিজেন শোষণকারীগুলো আছে কি কি, ভিটামিন সি, ই, আর সালফাইড লবণ। তো এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, অক্সিজেন সিএসিতে পড়ে, অক্সিজেন এভাবে মনে রাখবো, অক্সিজেন সিএসিতে পড়ে, সিএসিতে পড়ে। অর্থাৎ এই অক্সিজেন দিয়ে মনে রাখবো এটা হলো অক্সিজেন শোষণকারী, সি দিয়ে তোমার ভিটামিন সি, এস দিয়ে হলো সালফাইড লবণ, আর ই দিয়ে ভিটামিন ই। এগুলো হলো তোমার অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে যদি আসি আমরা, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা তোমার দুইভাবে হয়, একইভাবে ওই সেই প্রাকৃতিক হতে পারে, তোমার কৃত্রিম হতে পারে। তো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো আছে? তো প্রাকৃতিক অর্থাৎ তোমার যে ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন, এগুলো হলো তোমার মানে অধাতু সেলেনিয়াম, এগুলো তোমার দেখা যাচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর কৃত্রিম কোনগুলো? কৃত্রিম হলো এই যে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, যেগুলো পড়লা, এই যে মুক্তমূলক শোষণকারী, এগুলো দেখা যাচ্ছে তোমার কৃত্রিম। আর অক্সিজেন শোষণকারী যেগুলো, এগুলো তোমার দেখা যাচ্ছে বেশিরভাগই প্রাকৃতিক। তো এই ক্ষেত্রে এই যে ভিটামিন সি, এর আরেকটা নাম আছে হলো স্করবিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেকটা নাম হলো স্করবিক অ্যাসিড, আর ভিটামিন ই এর আরেকটা নাম হলো টকোফেরল। মাথায় রাখো, ভিটামিন সি এর আরেকটা নাম হলো স্করবিক অ্যাসিড, আর ভিটামিন ই এর আরেকটা নাম হলো টকোফেরল। এই দুইটা পড়ে ফেললো। আর এখান থেকে এই যে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন জিনিসটা কি, তোমার যে ভিটামিন এ আছে, তো যে ভিটামিন এ আছে, তো ভিটামিন এর দুইটা ফর্ম আছে, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে একটা হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত হয়, আর একটা হলো প্রাণী থেকে। তো উদ্ভিদ থেকে যে মানে ভিটামিন এটা পাওয়া যায়, সেটাকে বলা হলো বিটা ক্যারোটিন। উদ্ভিদ থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে বিটা ক্যারোটিন। আর প্রাণী থেকে যে ভিটামিন এটা পাওয়া যায়, সেটাকে তোমার বলা হয় হলো তোমার রেটিনল বলা হয়। প্রাণী থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় রেটিনল। তো এবার মানে দেখা রাখতে পারো, মানুষের চোখে রেটিনা থাকে, তাহলে এটা প্রাণী থেকে যেটা প্রাপ্ত সেটা হলো রেটিনল, আর উদ্ভিদ থেকে যেটা প্রাপ্ত সেটা হলো বিটা ক্যারোটিন। তো এই হলো বিষয়। তো এটা তুমি মনে রাখতে পারো, সেলে এসি খাই, সেলে দিয়ে হলো সেলেনিয়াম মনে রাখলো অন্তত। আর এ সি ই, এতে হলো তোমার দেখা যাচ্ছে ভিটামিন এ, সি, আর ই। সেলে এসি খাই, এভাবে মনে রাখতে পারো। এই বিটা ক্যারোটিনে আরও একটা নাম আছে প্রো ভিটামিন এ। এগুলো তোমাদের নাই যেতে তেমন লাগবে না, এইগুলো পড়ে ফেলবা। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক। এরপরে আছে কিলেটিং এজেন্ট। তো কিলেটিং এজেন্ট কি মূলত কি, তোমার যে অবস্থান ধাতুর যে আয়নগুলো আছে, তাতে Ap2+ এই যে ট্রেস এলিমেন্টগুলো বলছিলাম, 2+3+ কপার, Cu2+, এগুলো দেখা যাচ্ছে তেল চর্বির যে জারণ বিজারণ ক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে প্রবাহরূপে ক্রিয়া করে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন ভিটামিনকে নষ্ট করে। যেমন দেখা যাচ্ছে তোমার কপার আয়ন দ্বারা কি কি নষ্ট হচ্ছে, কপার আয়ন দ্বারা তোমার স্করবিক অ্যাসিড, ভিটামিন ই, থায়ামিন, ফলিক অ্যাসিড। আচ্ছা, তো যেটা বলছিলাম, তোমার দেখা যাচ্ছে তোমার কপার দ্বারা ভিটামিন স্করবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন, ফলিক অ্যাসিড, এগুলো নষ্ট হয়। একইভাবে দেখা যাচ্ছে কপার, তারপরে আয়রন, এগুলো দেখা যাচ্ছে উভয় চর্বি দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, এটা নষ্ট করে, খাদ্যবস্তু থেকে বিদীর্ণ করে, মানে বিবর্ণ করে আর কি, বর্ণহীন করে। তাই কিলেটিং মানে এজেন্ট দ্বারা এইসব অবস্থান্তর ধাতুর আয়ন বা ট্রেস এলিমেন্ট সমূহকে নিষ্ক্রিয় করা হয়। অর্থাৎ এই যে তোমার ট্রেস এলিমেন্টগুলো আছে, এগুলো যাতে তোমার খাদ্যবস্তুকে আর কি, মানে তোমার এই যে বললাম যে বিনষ্ট করছে, এই যে ভিটামিনগুলোকে বিনষ্ট করছে বা তোমার খাদ্যবস্তুকে বিবর্ণ করছে, এগুলো যাতে না করতে পারে, সেই কারণে এটা মানে আমরা কিলেটিং এজেন্ট ইউজ করি। আচ্ছা, তো এই হলো বিষয়। তো এই কিলেটিং এজেন্ট তোমার দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত আর কি শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে গোল করবো সবচেয়ে, মানে খাদ্য সংরক্ষণে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিলেটিং এজেন্ট হলো ইডিটিএ। ইডিটিএ এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। সংকেত দরকার নাই, যে সিজিটিএ এর পূর্ণ নামটা মাথায় রেখো। তো এখানে দেখা যাচ্ছে এরপরে কয়েকটা কথা বলা আছে, দেখো এই যে Ap2+, Ap3+, CO3+, এগুলো তো দেখা যাচ্ছে 6টা করে সন্নিবেশ বন্ধন রয়েছে।
মাথায় রেখো। এগুলোতে যখন তোমার জটিল যৌগ গঠন করে, তো দেখা যাচ্ছে 6টা করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। 2+3+ কোবাল্ট 3+, মাথায় রেখো। এরপরে দ্বিদন্তি লিগ্যান্ড যেমন ইথিলিন ডায়ামিন, এটা একটা কিলোটিং এজেন্ট। তো লিগ্যান্ডের ক্ষেত্রে একদন্তি দ্বিদন্তি এরকম আছে, বহুদন্তি এরকম আছে। তো দ্বিদন্তি লিগ্যান্ড হলো এই ইথিলিন ডায়ামিন। তো লিগ্যান্ড মূলত কী করে, এটা তো তোমাদের পড়ানো হয়েছিল অর্গানিক কেমিস্ট্রিতে। তোমার দেখা যাচ্ছে অবস্থান যখন তোমার জটিল যৌগ গঠন হয়, তখন দেখা যাচ্ছে অবস্থান্তর মৌলের সাথে এই লিগ্যান্ডটা যুক্ত হয়। তো এই হলো বিষয়, এখান থেকে তেমন কিছু নাই। এরপরে এই যে ছকটা আছে, ছক থেকে কী কী পড়বা, এই প্রিজারভেটিভস কোনগুলো আছে, প্লাস এই যে অনুমোদিত মাত্রা, আর এই ব্যবহারগুলো রিডিং দিবা সাথে। তো সোডিয়াম বেনজয়েট, এটা হলো 200 ppm। এরপরে দেখো 200 অনেকগুলো, দেখো 200 সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সলফেট, এগুলো 200। এরপরে দেখো আবার এদিকে তোমার পটাশিয়াম বাইসালফেট, সালফার ডাইঅক্সাইড, এগুলো আবার 200। এরপরে দেখো আবার সাইট্রিক অ্যাসিডটাও 200 থেকে শুরু হচ্ছে, 200 থেকে 350। আর দেখো তাহলে বাকি থাকে কয়টা, দেখো আর বাকি থাকে কয়েকটা, এখান থেকে 120 ppm থাকে তোমার। এটা দেখা যাচ্ছে এই যে সোডিয়াম নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেট এগুলোর ক্ষেত্রে। তো এই হলো বিষয়। এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। আর এই আর কি এরপরে এবং এই যে অ্যাসিটিক অ্যাসিডের মানে ভিনেগার কোনটাকে বলা হয়, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, এটা তো জানোই। এরপরে আরও কিছু আসছে, আগেরটা ছিল হলো প্রিজারভেটিভস, আর এটা হলো তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কী কী আছে তোমার, এই যে বিএইচটি, টিপি, বিএইচএ, টিবিএইচকিউ, এগুলো পড়ছিলে। তো এগুলো অনুমোদিত মাত্রা দেখো আগেরগুলোর মতো 200, আর এই দুটার ক্ষেত্রে 100 করে। এরপরে ফুড যে অ্যাডিটিভস কিছু আছে, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে কিছুকে সুগন্ধকারক হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো তোমার এখানে যে ফলের এসেন্স, এটাকে আমরা সুগন্ধ হিসেবে ব্যবহার করি। আর এরপরে আছে ইমালসিফায়ার। এই ইমালসিফায়ারের উদাহরণ কোনটা, লেসিথিন E322, মাথায় রাখো লেসিথিন E322 বা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার। এগুলো কৃষি ব্যবহৃত হয়, বাজারে যে গুঁড়া দুধ, এই গুঁড়া দুধে মেশানো হয়। মাথায় রাখো, তাহলে বাজারে যে গুঁড়া দুধে কী থাকছে, লেসিথিন থাকছে। লেসিথিন তো মনে রাখবে শেষে 3 দিয়ে শুরু হবে। লেসিথিন দেখো উচ্চারণ করতে 3 এসতেছে, মনে রাখবো এটা হলো 3 দিয়ে শুরু হবে, অর্থাৎ 322, E322। আচ্ছা, এরপরে এই যে রঙিন বস্তু, এগুলোকে ডাই হিসেবে ব্যবহার করা হয় আর কি তোমার। আর তোমার সরবিটল, সরবিটলটা কী করে, সরবিটল তোমার দেখা যাচ্ছে চিনি ছাড়া মিষ্টিকারক, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চিনি বাদ দিয়েও মিষ্টি করতে হয়। যেমন ডায়াবেটিক রোগীরা চিনি খায় না, তো দেখা যাচ্ছে তাদের যে চকলেটগুলো তৈরি হয় ডায়াবেটিক চকলেট, সেগুলোর ক্ষেত্রে সরবিটল ব্যবহার করা হয়। শিশুর দুধ মানে দাঁত যাতে ক্ষয় করে, মানে শিশুর দাঁত ক্ষয় করক ডায়াবেটিক চকলেট রোগীর জন্য হিতকর, এগুলো মাথায় রাখো। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কী ব্যবস্থা হচ্ছে, সরবিটল ব্যবহৃত হচ্ছে। তো সরবিটলের ক্ষেত্রে দেখো এটা হলো E422, সরবিটলের ক্ষেত্রে E422, এবং এর সংখ্যাটা দেখো C6H8OH এর হোল 6, মাথায় রেখো। 6 দিয়ে শুরু 6 দিয়ে শেষ, অর্থাৎ সরবিটল না, তাহলে 6 দিয়ে শুরু 6 দিয়ে শেষ, অর্থাৎ C6H8OH এর হোল 6। আচ্ছা, এরপরে যদি আসি তোমার কৌটাজাতকরণ বা ক্যানিং। তো এই ক্যানিং প্রক্রিয়া মূলত বলা আছে তোমার যে তাপীয় বায়ু শূন্যকরণ পদ্ধতিতে চলে আসলাম। আচ্ছা, এখানে যেটা আছে এটা হলো তাপীয় বায়ু শূন্যকরণ পদ্ধতি, একটা নির্ভরযোগ্য উন্নত পদ্ধতি। এই কৌটাজাতকরণ বা ক্যানিং, এক্ষেত্রে সতর্কতার মধ্যে একটা লাইন লেখা আছে দেখো, যে কৌটাজাতকরণ যদি সঠিকভাবে না করা হয়, তাহলে দেখা যাচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে। এরপরে এখান থেকে তেমন কিছু করতে হয়। এরপরে কৌটাজাতকরণ বা ক্যানিং এর ক্ষেত্রে তাপমাত্রা দেওয়া আছে দেখো, 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাদ্যবস্তুকে উত্তপ্ত করা হয়। এই 2-1 লাইন করে পড়বে, এসব লাইন থেকে এসব পেজ থেকে কিন্তু পড়া তেমন নাই। একাডেমিকের সময় এইসব শখ টক পড়া লাগতো, এখন এসব শখ দরকার নাই। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য সুবিধা হলো, পড়া অনেক কম। এরপরে এখান থেকে দেখে কী পড়বা, এই ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং বলতে বোঝাচ্ছে তোমার দেখা যাচ্ছে সিদ্ধ করা আর কি, খোসা ছাড়ানো আর টুকরা করা যে খাদ্যবস্তু থাকে, সেগুলোকে দেখা যাচ্ছে ফুটন্ত পানিতে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, এটাকে বলা হচ্ছে ব্লাঞ্চিং। তো মূলত নরম যে সবজি আর বেশি পাকা যে ফলগুলো আছে, সেগুলো ব্লাঞ্চিং করা হয় না, মাথায় রেখো। নরম সবজি আর বেশি পাকা ফলে ব্লাঞ্চিং করা হয় না। আর এই ব্লাঞ্চিং করলে কি হয়, মূলত খাদ্যবস্তুর মধ্যে যে মানে অগ্রহণীয় যে গন্ধগুলো থাকে, গন্ধটা দূর হয়, প্লাস তোমার বর্ণটা উন্নত হয়, পিচ্ছিল পদার্থটা দূর হয়, এনজাইম আর মাইক্রো অর্গানিজম বিনষ্ট হয়, এই সুবিধাগুলো ব্লাঞ্চিংয়ে আছে। এরপরে তোমার দেখা যাচ্ছে ক্যানিংয়ে তরল যোগ করা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ফলের পরিবর্তে দেখা যাচ্ছে 30 থেকে 40%, মানে ফলের ক্ষেত্রে মাথায় রাখ, ক্যানিং তরল রূপে
মানে এই যে ক্যানিং বলতে বলে কিন্তু কোটোজাতকরণ বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 থেকে 40% চিনির দ্রবণ ব্যবহার করা হয়। সবজি বা মাংসের ক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কোটাতে যোগ করা হবে। মাথায় রেখো তাহলে ফলের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ কিন্তু এই ওয়ার্ডগুলো গোল করে রাখবে, তাহলে তোমার পরবর্তীতে আর ভুল হবে না। ফলের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ, সবজি বা মাংসের ক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এক্ষেত্রে লবণের দ্রবণ ব্যবহার করবো। আর ফুড প্রিজারভেটিভ রূপে তোমার 0.25% সাইট্রিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড মানে সোডিয়াম বেনজয়েড বা মানে সোডিয়াম নাইট্রাইট বা নাইট্রেট লবণ এগুলো যোগ করা হয়। এরপরে আসি এক্সস্টিং, অর্থাৎ দেখা যাচ্ছে খাদ্য তো কৌটা মানে বস্তুটা কৌটার মধ্যে পড়ে ফেলছে, এরপরে দেখা যাচ্ছে এর মধ্যে তো কিছু বায়ু থেকে যাচ্ছে, ওই বায়ুগুলো বের করে দেওয়া বা ওই অক্সিজেনটা বের করে দেওয়ার প্রক্রিয়াটাই হলো তোমার এক্সস্টিং। এক্সস্টিং হলো, এরপরে যদি আসি এই এক্সস্টিং দুইটা পদ্ধতিতে করা যায়, এগুলো তেমন দরকার নেই। পানি স্ফুটন বাদ পদ্ধতি আর সাবকোটাজন পদ্ধতি, এগুলো থেকে তেমন প্রশ্ন আসার মতো নাই। এখানে দেখা যাচ্ছে পিএইচটা 4.6 এর কমে রাখা হয়, টু নাইনটা রিডিং দিও। এরপরে যদি আসি রিটার্টিং বা নির্বীজকরণ, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যে সিলিং করার পর ফুটন্ত পানিতে দেখা যাচ্ছে ফল আর সবজির কৌটোটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের মতো উত্তপ্ত করা হয়। তখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার যে স্পোরগুলো থাকে বা ব্যাকটেরিয়ার যে ছোটো ছোটো কোষগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই কারণে দেখা যাচ্ছে আমার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রিটার্টিং, তেমন কিছু পড়তে হবে না। আর এখান থেকে কি পড়বো, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না এই পেজ থেকে। এরপরে যদি আসো তোমার প্রেসার ক্যানিং, এখানে যে বল জার মেশন জার এগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ এক্ষেত্রে আমার যে এখানে দেখা তোমার কয়েকটা জিনিস আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে 250 মিলিলিটার বা অর্ধ পাইন্ট আর 2 লিটার বা অর্ধ গ্যালন এরকম সাইজের কৌটা ব্যবহার করা হয়। এখান থেকে হিসাব ছাড়া তেমন কিছু পড়তে হবে না, এই পেজ ফাঁকা দাও। এরপরে আসি তোমার যে লোহা ধাতু থেকে মূলত এই ক্যানটা তৈরি করছিল প্রথম, যে 1964 সালে আমেরিকার ফুড ক্যানিং এর জন্য লোহা ধাতু থেকে, কোন ধাতু, লোহা ধাতু থেকে প্রথম ক্যান তৈরি করা হয়। ক্যানটা ছিল লোহার ক্যান। তারপরে দেখা যাচ্ছে পরবর্তীতে টিনের পাত থেকেও ক্যান তৈরির জন্য ক্যান মানে ফুড ক্যানিং এর জন্য ক্যান তৈরি করা শুরু হয়। তো এই এরপরে এখান থেকে পড়বা ফুড লেকার। ফুড লেকারটা কি, তোমার দেখা যাচ্ছে এই যে ফুড মানে এই যে ক্যানগুলো ব্যবহার করা হচ্ছে, এই ক্যানের ভিতরে দেখা যাচ্ছে একটা প্রলেপ দেওয়া থাকে। তুমি তো এই ডাইরেক্ট এই ক্যানের মধ্যে তো আর খাবারটা ঢোকাতে পারছো না, এখানে ভিতরের দিকে এই ক্যানের ভিতরের দিকে একটা মানে ভিতরের এই যে ভিতরে ক্যান এর একদম ভিতরে এরকম একটা লেয়ারে প্রলেপ দেওয়া থাকে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমার এই যে প্রলেপ দেয়া, এটা তোমার প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা যে ফেনলিক, দুইটা জিনিস আছে দেখো, ফেনলিক বা ইপোক্সি অথবা ভিনাইল রেজিন। ফেনলিক, ইপোক্সি অথবা ভিনাইল রেজিন এর দ্রবণ ব্যবহার করা হয়। তো এই এবং এর শেষের লাইন আছে দেখো, বর্তমানে ক্যানের ভিতরে দেখা যাচ্ছে পলিবিউটাডাইনস এবং ডাইফেনলিক রেজিন ফুড লেখার অধিক ব্যবহৃত হয়। এরপরে আসি তোমার দেশি ফলের কৌটাজাতকরণ। এই ফলগুলোর ক্ষেত্রে কি কি পড়বা, এই যে কত পার্সেন্ট চিনির দ্রবণ ব্যবহার হতে, দেখো চিনির দ্রবণ 30 থেকে 40% এবং 0.25% সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে প্রিজারভেটিভ রূপে। এটা হলো সবার ক্ষেত্রে মূলত আনুপাতিক বলে। এবং এরপরে দেখো আলাদা আলাদা করে দেয়া আছে তোমার আমের ক্ষেত্রে কত, পেয়ারার ক্ষেত্রে কত, আনারসের ক্ষেত্রে কত, এত সব কিছু পড়বা না, জাস্ট এখান থেকে যে দাম পার্সেন্টেজগুলো আছে এটুকু পড়বা। অর্থাৎ আমের ক্ষেত্রে তোমার দেখো 30 থেকে 40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড। এই এখান থেকে এইটুকু বাদ দিয়ে আর কিছু পড়ার দরকার নেই, এখন তোমরা অ্যাডমিশন দিবে এসব এইটুকু বাদ দিয়ে আর কিছু পড়ার দরকার নেই। এরপরে তোমার এরপরের ক্ষেত্রে দেখো তোমার পেয়ারার ক্ষেত্রে মানে আনারসের ক্ষেত্রে আছে কত, 30 থেকে 40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড। দেখছি এর এক পর্যন্ত কিন্তু সব একই আসছে। এবার এসে পেয়ারার ক্ষেত্রে কি একটু ভিন্ন হচ্ছে দেখো, পেয়ারার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এখানে তোমার 10% চিনির দ্রবণ ইউজ করবো, 10% চিনির দ্রবণ, 0.06% সাইট্রিক অ্যাসিড। আর তোমার দেখা যাচ্ছে 0.125% স্করবিক অ্যাসিড বা ভিটামিন সি এই মিশ্রণগুলো যোগ করে দেওয়া হয়। আচ্ছা এরপরে আসি দেখো তোমার আছে কাঁঠাল। কাঁঠালের ক্ষেত্রে দেখা যাচ্ছে 40% চিনির দ্রবণ আছে, 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে, এগুলো পড়বা। এরপরে আসি সবজির কৌটাজাতকরণ। সবজির কৌটাজাতকরণের ক্ষেত্রে ওই যে ব্লাঞ্চিং, এটা আগে একবার পড়ছি, এটার দরকার নাই। আর শস্য স্টাইল আর ক্রিম স্টাইল দুটা কথা এখানে আছে দেখো, যে তোমার ভুট্টা, ভুট্টা শস্য দানা সহ যখন থাকে তোমার সেটা শস্য স্টাইল, আর আস্ত ভুট্টা সহ তখন দেখা যাচ্ছে ক্রিম স্টাইল। এগুলো তেমন রিডিং দিয়ে এগুলো দরকার নাই।
এখান থেকে তেমন পড়তে হবে না, এইসব জায়গা থেকে পড়া কম, দেখছো। এবং ভুট্টার ক্ষেত্রে 2% লবণ পানি, 5% চিনির দ্রবণ এগুলো ব্যবহার করা হয়। তোমার এরপরে যদি আসি তোমার সিদ্ধ করা তলাও দেখা যাচ্ছে 2% লবণ, 5% চিনি সবুজ মটরশুঁটির ক্ষেত্রে। এরপরে যদি দেখো তোমার এখান থেকে তেমন কিছু নেই। টমেটোর ক্ষেত্রে দেখো 10% সোডিয়াম ক্লোরাইড আর 5% চিনির দ্রবণ এটুকু ব্যবহার করা হচ্ছে। এরপরে আসি মাছের কৌটাজাতকরণ। আচ্ছা, তো মাছের কৌটাজাতকরণের ক্ষেত্রে তোমার দেখো এখানে মাছের ক্ষেত্রে কি কি আছে। মাছে দেখো প্রোটিন আছে 14 থেকে 20%, এগুলো পড়ে ফেলবা। মাছে প্রোটিন আছে 14 থেকে 20%, প্রোটিনটা বেশি করে পড়বা, 14 থেকে 20%। চর্বি 0.2 থেকে 2%, খনিজ লবণ 1 থেকে 1.8%, ভিটামিন 0.2 থেকে 1%, কঠিন পদার্থ 24 থেকে 35%। এর মধ্যে মানে প্রোটিনটা বেশি করে পড়বা, বাকিগুলো একবার রিডিং দিবা। এরপরে আসি তোমার যে জিঙ্ক অক্সাইড প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কৌটাতে মাছের টুকরাগুলোকে ভর্তি করা হয়। তো এই যে কৌটায় এর প্রলেপে কি দেওয়া হচ্ছে, জিঙ্ক অক্সাইড প্রলেপ। এবং এরপরে শেষে আছে মাংসের কৌটাজাতকরণ। মাংসের কৌটাজাতকরণের ক্ষেত্রে দেখো এখানে বলছে কি, পানি থেকে 75%, প্রোটিন 19, কার্বোহাইড্রেট 0.3, অ্যামিনো অ্যাসিড 1.65%, অজৈব লবণ, ল্যাকটিক অ্যাসিড এগুলো রিডিং দিও। এরপরে আর কিছু নাই। এরপরে যদি দেখো যে তোমাদের ক্যানে তরল ভর্তি করার ক্ষেত্রে দেখো এখানে বলছে যে তোমার 0.2 মানে 2%, মাংসের ক্ষেত্রে কিন্তু এটা মাংসের ক্ষেত্রে 2% খাদ্য লবণ, 2% 2% চিনির দ্রবণ এগুলো ব্যবহার করা হয়। এরপরে যদি আসি সামনে, এখান থেকে তেমন কিছু পড়ার নাই। এরপরে এই পর্যন্ত। এর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা?